জাতীয় থেকে আন্তর্জাতিক আর প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়েই এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। গণঅভ্যুত্থান যাদের পছন্দ হয়নি তারা নতুন বাংলাদেশকে মুছে দিতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় রাজনৈতিক দলের সাথে বৈঠকের শুরুতে এমন মন্তব্য করেছেন তিনি। বৈঠক শেষে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে মতামত দিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। এ সময় দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সব দল ঐকমত্য থাকার ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, মানুষ নির্বাচনমুখী হলে কেউ ষড়যন্ত্র করতে পারবে না। এদিকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, সরকার ও জনগণকে ব্যর্থ করতে অপপ্রচার চালাচ্ছে ভারত। এছাড়াও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে গণমাধ্যমে মতামত দিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। আমাদের এই বিরাট অভ্যুত্থান যার পছন্দ হয়নি, যাদের পছন্দ হয়নি, তাদের মুছে দিতে চায়, আড়াল করতে চায়, এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায়। সারা দুনিয়াকে বলতে হবে যে আমরা এক, আমরা যেটা পেয়েছি আমরা একযোগে পেয়েছি, কোনো মতভেদের মাধ্যমে পাইনি, কাউকে ধাক্কাধাক্কি করে পাইনি। যারা আমাদের বুকের উপর চেপেছিল তাদেরকে আমরা বের করেছি। এইটুকুই আমরা নিজেরাই উন্মুক্ত হয়েছি। সেই জিনিসটা সবার সামনে তুলে ধরা, কিভাবে তুলবো এই ব্যাপারে পরামর্শ সবাই মিলে একটা জন্য আমরা প্রয়াসটা করতে পারি। বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন। ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে। অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া, যাতে করে জনগণ একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন, এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে। এক্সট্রিমিজম বা চরমপন্থা যে দিক থেকেই আসুক আমরা তাকে ঘৃণা করি। এটাকে আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দিব না এবং মেনে নেব না। এটা যে রূপ নিয়েই আসুক, সকল রূপের আমরা চরমপন্থাকে আমরা ঘৃণা করব এবং প্রশ্রয় আমরা দিব না কেউ। এই ব্যাপারে আমরা সকলে একমত হয়েছি। অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশ কঠিন সময় পার করছে জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়্যার কোর্স গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে কথা বলেন তিনি। এছাড়া সংঘাত নয়, সহযোগিতার ভিত্তিতে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। জাতীয় যে কোনো বিপর্যয় থেকে শুরু করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয় বলে জানান উপদেষ্টা। এছাড়াও আন্তর্জাতিকভাবে যারা কোর্স শেষ করছেন তারা বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে নিজ দেশে বাংলাদেশকে তুলে ধরবেন বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। এবার ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশ নেন 95 জন, যার মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 46 জন, বেসামরিক প্রশাসনের 16 জন এবং 18টি দেশের 33 জন অফিসার রয়েছেন। এছাড়া আর্মড ফোর্সেস ওয়্যার কোর্সে অংশ নেন 3 বাহিনীর 55 জন কর্মকর্তা। Globally, we are at strategically critical times, and Bangladesh is no exception to that. Ramifications of our actions will have far-reaching consequences in near and far future. We must continue to remain steadfast in our resolve. It's only the people of a nation that can decide on the destiny of their nation. To thrive, we need to be together more than ever before. Global challenges do not belong to anyone alone, any one nation alone.
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ডাকসু সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন শুরুর বিষয়ে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার সন্ধ্যায় ইসলামী ছাত্র শিবির, ছাত্র মজলিস সহ প্রায় 30টি ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনায় বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, লেজুর বৃত্তিহীন ছাত্র সংসদ চালু করার সিদ্ধান্তের ব্যাপারে ঐকমত্যের পৌঁছেছে সব ছাত্র সংগঠন। হস্তক্ষেপহীন ছাত্র সংসদ নির্বাচনও দেখতে চায় ছাত্র সংগঠনগুলো। আগামী 20 ডিসেম্বরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে প্রস্তাবনা তুলে ধরে আবারও আলোচনা করা হবে বলে জানান শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ। জানুয়ারির লাস্ট উইক অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই আমরা চাই যে ডাকসু সহ সারা বাংলাদেশের ছাত্র সংসদ যেই নির্বাচন, সেই নির্বাচন শুরু হয়ে যাক। অতীতের রাজনীতির যে নেতিবাচক দিকগুলো, সেই দিকগুলো নিয়ে আমরা একমত হয়েছি এবং সেগুলো সংস্কার করে কিভাবে লেজুর বৃত্তিহীন ক্যাম্পাসে ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি চালু করা যায়, যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত থাকবে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হয়েছে। আমরা যে একটা সংস্কার চাচ্ছি সবাই, দেশবাসী এবং ছাত্র সমাজ, এই সংস্কারটা আসলে কীরকম হবে, এই জন্য আমরা আগামী 20 তারিখের মধ্যে সকল ছাত্র সংগঠন আমরা ঐকমত্য এসেছি যে আমরা সবাই একটি করে প্রস্তাবনা দেব আমাদের পক্ষ থেকে, এবং আমরা সবাই আপনাদেরকে সেই প্রস্তাবনাগুলো ক্লিয়ার করব ইনশাল্লাহ। নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতার প্রয়োগ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন নির্বাচন সংস্কার কমিশন। এমনটাই জানিয়েছেন কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এছাড়া আইসির প্রতি আস্থা ফিরে আনাই এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইসিতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও নির্বাচন কমিশনের মধ্যে বৈঠক শেষে কথা বলেন তারা। নির্বাচন কমিশনের দায় দায়িত্ব, ক্ষমতা, স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি, তারপরে কিভাবে মনোনয়নপত্র করার ব্যাপারে, চূড়ান্ত করার ব্যাপারে সিদ্ধান্ত কার হওয়া উচিত, তারপরে আদালতের কি ভূমিকা থাকবে এখানে, হলফনামা, তারপরে না ভোট, সীমানা পুনর্নির্ধারণ, পোস্টাল ব্যালট, প্রবাসী ব্যালট, তারপরে ওই যে ভোটার তালিকা ইত্যাদি, ওই যতটুকু নির্বাচনী অপরাধ, যতগুলো বিষয় নির্বাচন সংক্রান্ত, এনআইডি, তারপরে অনুপস্থিত ভোটার, এগুলো সবগুলো বিষয় আমাদের আলোচনা হয়েছে, মত বিনিময়। এক বা একাধিকবার আরও আমাদের সাথে বসার সুযোগ করে দিবেন, যাতে করে আমরাও উপকৃত হব এবং আমাদের পক্ষ থেকেও তখন যদি আরও কংক্রিটভাবে কিছু বলার থাকে আমরা মিনওয়াইল কিছু জিনিস নিয়ে কাজ করব। শেখ হাসিনা ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করছেন। শেখ হাসিনাকে ক্ষমা করা যায় না। সম্প্রতি তার লন্ডন সফরে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সমাবেশে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সময় তিনি বলেন, শিগগিরই তারেক রহমানকে দেশে ফিরে আনতে চান তারা। সমাবেশে তিনি বলেন, বুকের রক্ত দিয়ে নিজেদের অধিকার আদায় করেছে এদেশের মানুষ। তাদের সেই অর্জনকে খাটো করে দেখে ভারত যেন বাংলাদেশের জনগণের বিরুদ্ধে না দাঁড়ায়, সেজন্য ভারতের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। সম্প্রতি ভারতের আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান ফখরুল। ভারতে বসে, বিদেশে বসে বাংলাদেশকে কিভাবে ক্ষতি করা যাবে, কিভাবে বাংলাদেশ স্বাধীনতাকে বিপন্ন করা যাবে, কিভাবে বাংলাদেশকে আবার অন্যদিকে ঠেলে দেওয়া যাবে, সেই ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়েছে। এদের কি কোনো ক্ষমা করা যায়? এদের কি কখনো ক্ষমা করা যায়? আজকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। বন্ধুগণের চক্রান্তকে রুখে দেওয়ার জন্য আমাদের যে দরকার, ঠিক আন্দোলনের সময় আমাদের দৃঢ় ঐক্য ছিল, ঠিক সেরকম ঐক্য আমাদেরকে আবারও শক্ত হয়ে ধরতে হবে, ঐক্যকে দৃঢ় করতে হবে। শুধু শেখ হাসিনাকে রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, ভারত নিজেদের গণতান্ত্রিক ও সেকুলার দেশ দাবি করলেও গোড়া হিন্দুত্ববাদকে পুঁজি করেই দেশটি পরিচালিত হচ্ছে। বিপরীতে বাংলাদেশ সব সময় অসাম্প্রদায়িক ভূমিকা পালন করে আসছে। দেশ রক্ষার জন্য সব শ্রেণী, পেশা, ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে দিল্লির ষড়যন্ত্র নস্যাৎ করবে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা।
যখন রহিমের তারিখ তখন তিনি শ্রীকৃষ্ণের ভক্ত সেজে গেলেন। শিশু থেকে শুরু করে তরুণরা অকাতরে জীবন দিল, গোটা বিশ্বের মানুষের চোখ দিয়ে কান্না ঝরেছে। আর ভারত, আপনারা আমরা পাশাপাশি এতখানি অন্ধ যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আপনাদের প্রচারণা যেটা চালাচ্ছে আমাদের এই শহীদদের বিরুদ্ধে সেইটা চায়। গণতন্ত্রের জন্য আমাদের মহান আত্মত্যাগ, সেই মহান আত্মত্যাগকে আপনারা ভুলুণ্ঠিত করার চেষ্টা করছেন। রাজনৈতিক বক্তব্যে ভারত বাংলাদেশের বাণিজ্যে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বুধবার সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে কথা বলেন তিনি। এ সময় তিনি রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে উল্লেখ করে বলেন, যেখানে কম মূল্যে পণ্য পাওয়া যাবে সেখান থেকে আমদানি করবে বাংলাদেশ। আমদানির জন্য মিয়ানমার ও ভিয়েতনামের সাথে কথা হচ্ছে বলেও জানান তিনি। ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল ইস্যুতে বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না। আজকে আমরা যেটা করছি এখানে ভারত থেকে চাল আমদানি করবে কি না করবে এগুলো আমাদের প্রশ্ন না। যারা আমরা কম্পিটিটিভ প্রাইসে দেবে, দ্রুত দেবে এবং কোয়ালিটি এটা দিলে আমরা ভারত বা অন্য কান্ট্রি হিসেবে করতে চাই। সেটা বিভিন্ন দেশ, শুধু ভারত না, মায়ানমারের সাথে কথা বলছি, ভিয়েতনামের সাথে কথা বলবো। সো এইগুলোর ব্যাপারে আমরা রাজনীতিতে প্রবেশ করবে না। 9 বা 10 ডিসেম্বর ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশ ভালো সম্পর্ক চায়, তবে তা দুদেশকেই সেটি চাইতে হবে। সংখ্যালঘু পরিস্থিতির উপরে এবং সেখানে কিছু মিসইনফরমেশন আছে, এটা আমি হাইকমিশনারকে জানিয়েছি। আমি বলেছি যে তারা অনেকটাই যে চারদিকে যে তথ্যের একটা ওই প্রবাহ চলছে, তারা সেটা থেকেই মনে হয় যেন তারা নিয়েছেন তথ্য। দেশে মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 5 জনের, আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 629 জন। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু 500 ছাড়ালো। গেল বছরগুলোতে শীতে ডেঙ্গুর প্রকোপ কমে আসলেও চলতি বছর জলবায়ু পরিবর্তনের কারণে শীত মৌসুমেও উন্নতি হচ্ছে না ডেঙ্গু পরিস্থিতির। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সবশেষ 24 ঘন্টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 112 জন এবং উত্তর সিটি কর্পোরেশনের 92 জন, আর ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে 153 জনের আক্রান্ত হয়েছে। এখন দিকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার সকাল 10টার দিকে তাদের একটি প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয়, পরে তাদের ওঠানো হয় ট্রাইব্যুনালে। গত সোমবার প্রসিকিউশনের আবেদন শুনানিতে চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল তাদের ট্রাইব্যুনালে ওঠার আদেশ দেন। এর আগে গত 17 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আসামির তালিকায় ছিলেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলাম। এই দুজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা অবস্থায় তারা গ্রেপ্তার হন। সে সময় নিউ মার্কেট থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আসামিদের কারাগারে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্তে যে সমস্ত অভিযোগ পাওয়া গিয়েছে আমরা সেগুলোকে ট্রাইব্যুনালের সামনে পড়ে শুনিয়েছি, তারাও শুনেছেন। ট্রাইব্যুনাল পরবর্তীতে আমাদের আবেদন মঞ্জুর করে তাদেরকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়েছেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে 18ই ডিসেম্বর এই মামলার নির্ধারিত তারিখ আছে, সেদিনকে তাদেরকে অন্যান্য আসামিদের সাথে পুনরায় উপস্থাপন করা হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক সহ 10 জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার সকালে তাদের প্রত্যেককে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে একাধিক মামলায় গ্রেপ্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। এছাড়া পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় মিরপুরের সাবেক কাউন্সিলর জামাল মুস্তফা ও ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জামানকে 3 দিন করে রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি একাধিক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ও 2 জন পুলিশ সদস্যকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জুলাই গণহত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল আসামিরা। মন্ত্রী আনিসুল হক, তাকে 2টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু জুলাই বিপ্লবের হত্যার অন্যতম তারা কুশীলব, তাদেরকেও একটি মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয়। জুনাইদ আহমেদ পলক এবং একজন কমিশনার সলিমুল্লাহ ছলু এবং সাবেক একজন এমপি ঢাকারি সাদেক খান, তাদেরকেও এই আজকে মোহাম্মদপুর একটি থানা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর 2200-র অধিক কারাবন্দী পালিয়েছে। এর মধ্যে 1500 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে এত কারাবন্দী কিভাবে পালিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। সকালে কারা সদর দপ্তরে এক মতবিনিময় সভায় কথা জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। এ সময় তিনি আরও বলেন, কারাগারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনিক কাঠামোর সংস্কার ও বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া কর্মকর্তা কর্মচারীদের মধ্যে শৃঙ্খলা আনা, বন্দীদের সাথে মানবিক আচরণ করা সহ সব ধরনের প্রাপ্যতা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান কারা মহাপরিদর্শক। নিরাপত্তার স্বার্থে কারা অভ্যন্তরের তল্লাশি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। বিভিন্ন অভিযোগে এরই মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা কি করছি, কিভাবে করছি এবং তার আউটকামগুলো কি হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তী সময়ে দেশের প্রশাসনিক কাঠামোর সংস্কারের উদ্যোগের ধারাবাহিকতায় কারা প্রশাসনেও বেশ কিছু সংস্কার এবং পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কারা কর্মচারীদের শৃঙ্খলা আনয়ন সহ বন্দীদের সকল প্রাপ্যতা বিধিবিধানের আলোকে নিশ্চিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিবর্তিত সময় কারাগারের সময়ে সাময়িকভাবে বন্দী সংখ্যা তুলনামূলকভাবে কমলেও বর্তমানে তা আপনারা জানেন ঊর্ধ্বমুখী রয়েছে। আর তাছাড়া বিশেষ প্রকৃতির বন্দীর সংখ্যা নেহাত কম নয় এবং দিনে দিনে তা বৃদ্ধি পাচ্ছে। 16 জুলাই থেকে 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনার নির্বাহী তদন্ত করে প্রতিবেদনে 15 কার্যদিবসে অবহিত করতে সকল ইউনিটকে নির্দেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ হেডকোয়ার্টার। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 16 জুলাই 2024 থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় পুলিশের উপর সকল দায়ভার অর্পিত হচ্ছে। এতে পুলিশ সদস্যদের মনোবলের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। এ পরিস্থিতি হতে উত্তরণের জন্য গুলিবর্ষণের ঘটনার নির্বাহী তদন্ত অবিলম্বে সম্পন্ন করা প্রয়োজন। এতে অনেক পুলিশ সদস্য অনাকাঙ্ক্ষিত দায় হতে নিষ্কৃত পাবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। ভারতীয় কট্টরপন্থীদের আগরতলা থেকে আখাউড়া সীমান্ত অভিমুখে লং মার্চ ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হওয়া সীমান্ত এলাকায় তৎপর বিজিবি। একই সঙ্গে অস্থিরতায় প্রতিটি বন্দর দিয়ে বাংলাদেশি যাত্রী পারাপার কমেছে আশঙ্কাজনক হারে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগে প্রতিদিন 600 থেকে 700 যাত্রী পারাপার হলেও বর্তমানে এই সংখ্যা নেমে এসেছে 200 থেকে 300 জনে। তবে স্বাভাবিক রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। আজ সকালেও আখাউড়া স্থলবন্দর দিয়ে হিমায়িত মাছ ভর্তি কয়েকটি ট্রাক প্রবেশ করেছে ভারতে। একই পরিস্থিতি সাতক্ষীরার ভুমরা স্থলবন্দরে। বন্দর দিয়ে যাত্রী পারাপার কম থাকলেও স্বাভাবিক রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। এদিকে যশোরের বেনাপোল চেকপোস্ট ও হিলি স্থলবন্দর দিয়ে কমছে যাত্রী আসা যাওয়া। যাত্রী সংকটে চরম দুর্দিনে পড়েছেন পরিবহন ব্যবসায়ীরা। আগে যেখানে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন 2 দেশের 500 থেকে 600 যাত্রী যাতায়াত করতে, এখন সেখানে যাত্রী সংখ্যা কমে দাঁড়িয়েছে 150 থেকে 200 জনে। আগে যাত্রী 500-600 হচ্ছিল, আর এখন ভিসা দিচ্ছে না। এই ভিসা না দেওয়ার কারণে 100, 150
কখনো 50-60 এরকম যাত্রী যাতায়াত করতেছে। আর ট্যুরিস্ট ভিসা তো দিচ্ছেই না, আমরা মানে মেডিকেল ভিসাও পাচ্ছি, খুব কষ্ট, তো অনেক সময় লাগে। অনেক ভিড় ছিল, বাট আজকে এসে যেটা দেখলাম যে একদম মানুষজন নাই বললেই চলে। আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলা ও বিলোনিয়া সীমান্তে ভারতীয়দের আন্তর্জাতিক সীমান্ত আইন বিরোধী কর্মকাণ্ডের জন্য প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে ফেনীর ছাত্র জনতা। বুধবার সকালে বিলোনিয়া বন্দর সীমান্ত এলাকায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনে মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। এর আগে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বাসযোগে সীমান্ত এলাকায় আসে তারা। ভারতের আগরতলায় যা হয়েছে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, প্রতিবেশীর সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা উচিত। প্রায় অর্ধশত শিক্ষার্থী এই বিক্ষোভে সমাবেশে অংশগ্রহণ করে। ফেনীর বিলোনিয়া সীমান্তে বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ভোরে বাড়ির পাশে সীমান্তের শূন্যরেখার কৃষি জমি থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। ভারতীয় এক নাগরিকের ফেসবুক পোস্ট থেকে ইয়াসিন নামের যুবককে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানতে পারে পরিবার। এরপর থেকে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এদিকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে ফেনীর প্রশাসনের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সোনাডাঙ্গা বাস টার্মিনাল মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যা 5:30 থেকে বাস টার্মিনালের সামনে অবস্থান নেন তারা। বুধবার বিকেলে গোপালগঞ্জ থেকে ফেরার পথে বাস ভাড়া ও সিট পাওয়া নিয়ে এক শিক্ষার্থীর সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে রাজীব পরিবহনের শ্রমিকরা। পরে তাকে বাস টার্মিনালে নিয়ে মারধরের অভিযোগ তোলেন ওই ভুক্তভোগী শিক্ষার্থী। খবর ছড়িয়ে পড়লে সেখানে অবস্থান নেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে তার রূপ নেয় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাস টার্মিনাল এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এখন চারদিকে নিচ্ছি আরো একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। বিসিএস সহ সব সরকারি চাকরির আবেদন ফি 200 টাকা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। সচিবালয়ে সচিব কমিটির বৈঠক শেষে কথা জানান তিনি। 47 বিসিএস থেকে যেই বিসিএস এ অ্যাপ্লাই করবে 200 টাকা, আর ফাইন্যান্স মিনিস্ট্রির মাধ্যমে আরেকটা আদেশ জারি হচ্ছে, ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স, আধা সরকারি, আমরা যেটাকে বলি এক্সটেনশন অফ দি গভর্নমেন্ট, এরকম যে কোনো প্রতিষ্ঠানে চাকরির আবেদন ফি সর্বোচ্চ 200 টাকা। স্বার্থান্বেষী মহল মিথ্যা মামলা দিচ্ছে সেটা সত্য, তবে যাচাই বাছাই ছাড়া গ্রেপ্তার করা হচ্ছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আইনজীবী আলিফ হত্যাসহ সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। আরও বলেন, যারা মানবতা বিরোধী অপরাধে জড়িত, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে শুধুমাত্র তারাই সেখানে আসামি হচ্ছে, আর এর বাইরে যারা, এইটা পুলিশ তদন্ত করে যথাযথভাবে ফাইনাল রিপোর্ট, যারা নির্দোষ তারা ফাইনাল রিপোর্ট দেবেন বলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এটা চিন্ময় দাসের ব্যাপারটা এখন তদন্তাধীন আছে, অভিযোগ যেহেতু গুরুতর, তদন্ত সাপেক্ষে তার বিষয়ে কথা বলা যাবে। স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় জামিনের পর কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশি পাহারায় বের হন তিনি। পরে তাকে নিয়ে দ্রুত চলে যায় সাদা রঙের একটি প্রাইভেট কার। এর আগে হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখেন চেম্বার আদালতের বিচারক রেজাউল হক
গেল বুধবার বাবুল আক্তারকে জামিন দেয় হাইকোর্ট। 3 বছর 7 মাস ধরে কারাগারে থাকায় তাকে 6 মাসের অন্তর্বর্তী জামিন দেওয়া হয়। 2016 সালের 5 জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। ওই সময়ে এই ঘটনা দেশ জুড়ে ব্যাপক আলোচিত হয়। পরে বাবুল আক্তার পাঁচশাইল থানায় অজ্ঞাত পরিচয়দের আসামি করে একটি মামলা করেন। তদন্তে স্ত্রী হত্যাকাণ্ডে স্বামী বাবুলের সম্পৃক্ততা পায় পিবিআই। 2021 সালের 12 মে আগের মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। আদালতের নির্দেশে বাবুল আক্তারকে গ্রেপ্তার করা হয়। প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করতে কক্সবাজারের সমুদ্র সৈকতে প্লাস্টিক বর্জ্য দিয়েই নির্মাণ করা হয়েছে 3টি রোবট দানব। এর মধ্যে বড়টির উচ্চতা 62 ফুট, যা ওসমান প্লাস্টিক দিয়ে তৈরি বিশ্বের সর্ববৃহৎ রোবট দানব বলে দাবি সংশ্লিষ্টদের। সমুদ্র সৈকতের সুগন্ধা ও সিগাল পয়েন্টের মাঝামাঝি স্থানে 10 টন প্লাস্টিক দিয়ে দানবগুলো তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিল্পীরা, যা দেখতে ভিড় করছেন পর্যটক ও স্থানীয়রা। আয়োজকরা বলছেন, কক্সবাজার সমুদ্র সৈকত ও সেন্ট মার্টিনে পাওয়া পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক বর্জ্যের কারণে উদ্বেগজনক হারে বাড়ছে দূষণ। এতে সামুদ্রিক জীবসহ হুমকিতে পড়ছে প্রাণ প্রকৃতি। এমন প্রেক্ষাপটে দূষণ রোধ ও সচেতনতা সৃষ্টিতে এমন আয়োজন, যা পুরো পর্যটন মৌসুম জুড়ে উন্মুক্ত থাকবে। সাভারে মাহমুদুর রহমান নামে দাফন করা ব্যক্তি বিএনপির হারিস চৌধুরী। পরিবারের সাথে মিলেছে ডিএনএর নমুনা। বুধবার এ বিষয়ে প্রধান বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আশরাফের হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদন দাখিল করা হয়। হারিস চৌধুরীকে সিলেটের কানাইঘাটে মুক্তিযোদ্ধার সম্মানে দাফনের আদেশও দিয়েছে আদালত। আবেদনের পক্ষের আইনজীবী ছিলেন ব্যারিস্টার মাহদিন চৌধুরী। এর আগে 5 সেপ্টেম্বর তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিনের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ আবুল হারিস চৌধুরীর পরিচয় শনাক্তের জন্য কবর থেকে মরদেহ তুলে ডিএনএ নমুনা পরীক্ষার নির্দেশ দেন। 2021 সালের 3 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিএনপির সাবেক নেতা আবুল হারিস চৌধুরীকে মাহমুদুর রহমান পরিচয় ঢাকার সাভারের জালালাবাদ এলাকায় একটি মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়। So first, it is ridiculed, and secondly, it goes through violent opposing, and thirdly, it's accepted as being self-evident. আব্বুর ব্যাপারে যে সত্যটা, সেটা এই 3টি স্টেজের মধ্যে দিয়ে গেছে, অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে গেছে। আমি শুরু থেকেই বলেছি, আমি দাফন করেছি নিজের হাতে, আমার বুকে আমার বাবা মারা গেছেন, এবং সেই সত্যটা বেরিয়ে আসলো। এটা দুঃখজনক যে আমাকে এটার মধ্যে দিয়ে যেতে হলো। ওনার যে বডি রিমেনিংস ঢাকা মেডিকেলের মর্গে আছে, আমরা সেটি যেন ওনার পছন্দ মতো সিলেটের কানাইঘাটে ওনার স্থাপিত কবরস্থানে একজন প্রকৃত মুক্তিযোদ্ধার সম্মানে আনুষঙ্গিক যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেগুলা নেওয়ার জন্য প্রয়োজনীয় আদেশ দেয়। শেরপুরে নিত্যপণ্যের বাজার দর নিয়ন্ত্রণ ইস্যুতে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাফিজা জেসমিন। দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দোষারোপ করেন আলোচকরা। বক্তারা বলেন, সবচেয়ে বেশি বেড়েছে খোলা সয়াবিন তেলের দাম। সিন্ডিকেট ব্যবসায়ীরা সব পণ্য কিনে চড়া দামে বিক্রি করছে। রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের বাজার মনিটরিংয়ের ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। যশোরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে টাউন হল মাঠে সচেতন নাগরিক কমিটির উদ্যোগে 2 দিনের এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। মেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের 10টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে দেয়া হচ্ছে সরকারি সেবার তথ্য। দেশের সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধ, টেকসই উন্নয়ন ও গণতন্ত্র সমুন্নত রাখতে, জনগণকে সচেতন রাখতে এবং তথ্য অধিকার আইনের সঠিক প্রতিফলন ঘটাতে এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানে যশোরের সিভিল সার্জন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সচেতন নাগরিক কমিটির সভাপতি উপস্থিত ছিলেন। এখন যাদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরে।
বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। দেশের বাইরের খবর। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তর 24 পরগনার বারাসাত থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে হিন্দু সনাতনী সংগঠন বজরং দলের সদস্যরা বারাসাত রেল স্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছে। অভিযোগ পেলে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের না ছাড়লে বৃহত্তর আন্দোলনে গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে হিন্দু সনাতনী সংগঠন বজরং দল। এদিকে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসে সম্প্রতি ভাঙচুর ও হামলার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন অন্তত 7 জন। এছাড়া 3 পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করার খবর পাওয়া গেছে। ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান নেমেছে সর্বনিম্নে। মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস জানায়, এই প্রথম ডলারের বিপরীতে রুপির দর 84.75 নেমে এসেছে। গেল কয়েক মাস ধরে অর্থনৈতিকভাবে চাপে আছে পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। অর্থনীতিবিদরা বলছেন, আগে যেখানে পূর্বাভাস ছিল চলতি অর্থ বছরের জুলাই সেপ্টেম্বরে প্রবৃদ্ধি 6% বেশি হবে, সেখানে প্রবৃদ্ধি হয়েছে 5.4% হারে, যা গেল 18 মাসের হিসেবে সর্বনিম্ন। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রাষ্ট্রীয় ব্যাংকগুলোর সহায়তায় ডলার বিক্রি করে বাজার থেকে রুপি তুলে নেওয়ার দরপতন কিছুটা থেমেছে। তবে রুপির ধারাবাহিক দরপতন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বেড়েছে উদ্বেগ। গেল কয়েক মাস ধরে রুপির দর নিয়ন্ত্রণে আনতে বাজারে হস্তক্ষেপ করেছে রিজার্ভ ব্যাংক ইন্ডিয়া। বাস্তুচ্যুত আফ্রিকানদের জন্য 100 কোটি মার্কিন ডলারের মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রথমবারের মতো আফ্রিকা সফরে গিয়ে এই সহায়তার কথা বলেন তিনি। তার সফরে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের আংশিক অর্থায়নে করা লেবিটো করিডোরে রেলপথ প্রকল্প। বাইডেন তার বক্তৃতায় জানান, এই করিডোরটি অ্যাঙ্গোলা থেকে জাম্বিয়া এবং কঙ্গো প্রজাতন্ত্র পর্যন্ত রেলপথ তৈরিতে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র। কঙ্গো প্রজাতন্ত্রের খনি থেকে গুরুত্বপূর্ণ খনিজ এই পথ দিয়ে রপ্তানি করা হয়। আফ্রিকান দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র তাদের সম্পর্ক প্রসারিত করতে চায়। বাইডেন জানান, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অংশীদারিত্বের মাধ্যমে সহায়তার হাত বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র। বিক্ষোভের মুখে পিছু হটলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। দেশজুড়ে সামরিক আইন জারির 6 ঘন্টা পরই তা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন তিনি। তবে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাজধানী সিউলে বিক্ষোভ করছে দেশটির শ্রমিক ইউনিয়নের সদস্যরা। এছাড়া বিরোধী দলের নেতাদের পাশাপাশি ইউন সুকের অভিশংসনের দাবি জানিয়েছেন তার নিজ দলের আইন প্রণেতারাও। এর আগে মঙ্গলবার রাতে সামরিক আইন জারি করে কারণ হিসেবে ইউন সুক ইউল বলেন, উত্তর কোরিয়ার হুমকির কারণে নিজেদের নিরাপদ রাখতেই এই উদ্যোগ নিয়েছিলেন তিনি। মেক্সিকোর সিনালোয়া সীমান্ত এলাকায় গাড়ি বিস্ফোরণ ও পরিত্যক্ত বাক্স থেকে 2টি খণ্ডিত মরদেহ উদ্ধার নিয়ে উত্তেজনা চলছে মাদক ব্যবসায়ী গ্রুপগুলোর মধ্যে। মেক্সিকোর নিরাপত্তা বিষয়ক সেক্রেটারি জানান, বিস্ফোরণটি সম্ভবত একটি ড্রোনের সাহায্যে করা হয়েছে। গাড়ি বোমা হামলার আশঙ্কা নেই। আগের দিন কুলিয়াকানে রাজ্যে সরকারি ভবনের বাইরে 2টি কালো বাক্স থেকে টুকরো টুকরো মরদেহ উদ্ধার করা হয়। গেল জুলাই মাসে ড্রাগ লর্ড ইসমাইল জাম্বাদাকে গ্রেপ্তারের পর সিনালোয়া কার্টেলের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন গ্রুপ সংঘর্ষে জড়ায়। আফ্রিকান দেশ নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নেতুম্বো নান্দি নাদাইতোয়া। তিনি দেশটির ক্ষমতাসীন SWPO দলের নেত্রী ছিলেন। 72 বছর বয়সী এই নেত্রী দেশটির ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্বে ছিলেন। এই দলের নেতৃত্বে 1990 সালে দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীন হয় নামিবিয়া। এরপর 34 বছর ধরে ক্ষমতায় আছে দলটি। প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থী নান্দি পেয়েছেন 57% ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোট পেয়েছেন মাত্র 26%। নির্বাচনে জিতে নান্দি নাদাইতোয়া বলেন, নামিবিয়ার জনগণ শান্তি ও স্থিতিশীলতার পক্ষে ভোট দিয়েছেন।
এবার খেলা প্রসঙ্গ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট জেতায় দলের সবাইকে কৃতিত্ব দিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দীর্ঘদিন পর ক্যারিবীয়দের বিপক্ষে জয়কে বড় পাওয়া বলছেন ম্যাচ সেরা তাইজুল ও সিরিজ সেরা তাসকিন। নতুনদের উঠে আসাটা ওই রকম প্লেয়ারই উঠে আসতে হবে যারা এই ধরনের পরিস্থিতি সামাল দিতে চাইবে, সামাল দিতে পারবে। মিরাজকে খুব চাপের মধ্যে পজিটিভ দেখেছি এবং দলকে চাঙ্গা রাখতে পেরেছে, যেটা খুব ইম্পর্টেন্ট। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সার্চ করুন youtube.com/c/ekhon tv।